ডাকাতি কখন হলো? না দিদি, এটাও বোঝা যাচ্ছে না যে দিনের বেলা ঘটেছে না রাতে। সারাদিন এদিকে আসার অবকাশই হয়নি। চোখে দেখেও বিশ্বাস হয় না, কেমন ভাবে সম্ভব যে হঠাৎ এরকম। আমি যখন প্রথম দেখি আমারও বিশ্বাস হয়নি। প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় ভুল দেখে এসে পড়েছি। পরে চারপাশ থেকে বুঝলাম আমি কমল দিঘির পাশেই দাঁড়িয়ে আছি। তখন ওই শূন্য সরোবর দেখে আমার বুকটা কেঁপে উঠল। প্রথমে ভাবলাম আপনাকে জানাবো না, কিন্তু থাকতে পারলাম না। না জানালে ফিরে তো আর আসতো না অলোকা। কিন্তু আমি এটা ভেবে পাচ্ছি না যে এটা হলো কেমন করে। রাজহাঁস নিজে থেকে উড়ে চলে যাবে এটাও আমি মেনে নিতে পারছি না, আবার এটাও ভেবে পাচ্ছি না যে কেউ তাকে কারণ হতেই পারে না যে দিঘি থেকে তাকে চুরি করে নিয়ে যাবে। এটাই তো ভেবে পাচ্ছি না যে এমন দুঃসাহস কারও হতে পারে। যে ব্যক্তিকে সন্দেহ করা সম্ভব ছিল সে তো সারাদিন সারা রাত ওই কক্ষ থেকে বাইরে বেরোয়নি। অধিকাংশ সময় আমি নিজে তাকে না না অলোকা না, আমার সন্দেহ তাকে নয়। সে উন্মাদ অবস্থাতেও এই কথা ভাবতে পারে। তাহলে আপনি কার সম্বন্ধে ভাবছেন? কারোর সম্বন্ধেই তো ভাবতে পারছি না। আবার এটা ভেবেও তো চিন্তা হচ্ছে যে রাজহাঁস আহত ছিল, অন্তত ওর মধ্যে একটা তো আহত ছিল। দেখিসনি কাল কেমন ক্রন্দন করছিল? ওর ডানায় কি এত জোর ছিল যে নিজে থেকে কোথাও উড়ে চলে যাবে? আর তাছাড়া যে দিঘিতে এতদিন ধরে ছিল তার অভ্যেস, তার আকর্ষণ কি এত সহজে চলে যায়? হয়তো আহত হওয়াই তার উড়ে চলে যাওয়ার কারণ। সেটা যে কোনো কারণই হতে পারে, আবার হয়তো বা এটাই কারণ। একটু বিশ্রাম করবেন না? সারাদিন বিশ্রাম করা ছাড়া আর কি বা করলাম? চুপ করে বসে থাকলেই বিশ্রাম হয় না। সারাদিন আপনার যেভাবে কেটেছে তাতে এত ধকল হয়েছে যে সে সম্বন্ধে আমি আর শুনতে চাই না। অন্য কিছু বলার থাকলে বল, তাহলে নিজের সম্বন্ধেও বলতে পারিস। ঠিক আছে, তাহলে আমাকে অনুমতি দিন, আমি আপনার পায়ে সুগন্ধি জল মালিশ করে দিন। বারবার অনুরোধ কেন করিস? বললাম না তার দরকার নেই। অনুরোধ কোথায় করলাম? অনুরোধ যদি করতে পারতাম আপনাকে সারাদিন বিনা প্রসাধনে থাকতে দিতাম। বিনা প্রসাধনে আপনার আমার এই রূপটাই কি স্বাভাবিক রূপ নয় আলোকা? আমার আর কোনো প্রসাধনের দরকার নেই। কুমার ফিরে এলে এরকম ভাবে থাকতে পারতেন। তাই বলছি, ওর ফিরতে হয়তো দেরি হবে। তুই ভাবছিস যে আমি এখনো তার প্রতীক্ষা করছি? আরে প্রতীক্ষাই যদি করতাম তাহলে কপালের এই বিন্দুটিকে আমি শুষ্ক হতে দিতাম না। যতক্ষণ তাকে সজল রাখা প্রয়োজন ছিল তার থেকে অধিক সময় আমি তাকে সজল রেখেছিলাম। 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর। চলে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আমার প্রচেষ্টার মজা পেয়েছে। তবু আমি আমার মনের সাথে লড়াই করেছি, বিদ্রোহী মনকে কোনো ক্রমে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু একটা সময় সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমার হাত কপাল পর্যন্ত গিয়ে ফিরে এসেছে। আমি আর ওই বিন্দুটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করিনি। ওই পাত্রে জল ভরে রেখেছিলাম আমি, ওটা খালি হয়ে যায়নি, আমি ফেলে দিয়েছি। আমি এখন আর তার প্রতীক্ষা করছি না। নিজের আত্মমর্যাদার সঙ্গে আর চলনা করতে পারবো না। সে যখন ফিরুক, ফিরে নিজের কক্ষে যাবেন। আর তিনি যদি আসতে বাধা পান তো সেরকম বাধার কথা আপনি ভাবতে পারেন? বললাম না, নিজের আত্মমর্যাদার সঙ্গে আর ছলনা করতে পারবো না। নদী তীরে যেতে আসতে যতটা সময় বেশি, তার থেকে কিছুটা সময় এটুকুই বলে গিয়েছিলেন আমাকে। আর আমি তাকে যেতেও দিয়েছিলাম। চাইলেই আমি তখন তাকে আটকাতে পারতাম, কিন্তু আমি আটকাইনি। আটকালে মনে হতো যে আমি তাকে যেতে দিতে চাই না। আবার মনের মধ্যে একটা ক্ষত তৈরি হতো যে আমি তাকে যেতে দেইনি। আবার এটাও প্রমাণ হতো যে তার উপর আর আমার নিজের উপর কোনো ভরসাই ছিল না।
কিছুক্ষণ এখানে শুয়ে থাকুন, ঘুম এলে মন ভালো হয়ে যাবে। ততক্ষণ আমি কাউকে পাঠাচ্ছি, রাতে দেখে আসি। না লোকা, না, কোথাও যেতে হবে না। লোক পাঠিয়ে যদি ডাকার দরকার হতো আমি অনেক আগে পাঠিয়ে দিতাম। বললাম না, তার আসতে যদি বাধা থাকে তো। তিনি অবশ্যই আসবেন। আচ্ছা, তার না আসতে পারার কারণ তো এও হতে পারে সময় না আসতে পারার লজ্জা তাকে থামিয়ে রেখেছে, কিংবা আর্য মৈত্রের সঙ্গে শিকারে বেরিয়ে পড়েছেন। শিকারী আর্য মৈত্রেয়র সঙ্গে? ভালো বলেছিস অলকা, এরকম দিনেই তো তার শিকারে যাওয়া মানা। হয়তো ভাইয়ের কাছে বিদায় চাইতে সংকোচ হচ্ছে হয়তো। আপনি তো জানেন ভাইয়ের প্রতি ওর মনে কত স্নেহ। দেখুন, এইবার আপনার ঘুম আসবে। এই সময় ঘুম আসে নাকি? তোর কথা রাখতে গিয়ে নিজের কথা ভুলে এখন আমাকে শুতে হবে। হ্যাঁ, সব কিছু ভুলে গিয়ে, গতকাল, আজ, আগামীকাল, সব। জানিস, প্রায় ভাবি, না, আর কথা নয়, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করলেই যদি সব সত্যি। বলছি না, কথা নয়। নিহা, নিহা, তুই ঘুমোচ্ছিলি? না, ঘুমাচ্ছিলাম না। কাল সারা রাত জাগতে হলো, তাই একটু ঝিমিয়ে পড়েছিলাম। গৌরাঙ্গ ফিরেছে? হয়তো ফিরেছে, বোধহয় বাইরে অপেক্ষা করছে। ওকে দেবীর সামনে আসতে মানা করা হয়েছে। ঠিক আছে, তুই যা, গিয়ে দেখ, যদি ফিরে থাকে এখানে চলে আসতে বলবি। এই সময় ওকে ছেড়ে আমি যেতে পারবো না। দেখা হলো? না, তাকে দেখতেও পেলে না? না, দেখতে পাইনি। তিনি কি সেখানে নেই? সেখান থেকে কখন চলে গেছেন? চলে গেছেন একা? হ্যাঁ, একা। কোথায় গেছে জানতে পারোনি? নিশ্চিত কিছু জানতে পারিনি, শুধু এইটুকু শুনলাম তিনি ওখানে বহুক্ষণ ছিলেন। তিনি যখন ওখানে পৌঁছলেন তখন এত লোক তথাগতকে ঘিরে রেখেছিল যে অনেকক্ষণ সামনেই যেতে পারেননি। অপেক্ষা করতে করতে বহুবার ফিরে আসার জন্য ব্যস্ত হয়েছিলেন, কিন্তু ফিরতে সাহস করেননি। তারপর? শেষে কোনো ক্রমে সুযোগ পাওয়া গেল। তখন তিনি প্রণাম করে তথাগতকে নিজের কাছে আতিথ্য গ্রহণ করতে বললেন। আতিথ্য গ্রহণ করতে বললেন? আর তিনি গ্রহণ করলেন না, তিনি এর কোনো উত্তর দিলেন না। কুমার তখন এত বিচলিত ছিলেন যে দ্বিতীয়বার ওকে কিছু না বলে ওখান থেকে ফিরে চলে এলেন। ফিরে এলেন? এখানে এলেন কোথায়? তথাগত কি ওকে আটকালেন? কথায় আটকাননি, কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারপর তাকে অনুসরণ করতে বলে বিহারের ভিতরে চলে গেলেন। কুমারের পক্ষে কিরকম অন্তর্দ্বন্দ্বের ব্যাপার। আচ্ছা, কতক্ষণ কুমার ছিলেন বিহারে ওর সঙ্গে? তা সে অনেকক্ষণ হবে। শুনেছি সেখানে গিয়ে তথাগত কিছু উপদেশ দিয়েছেন, আর ভিক্ষু আনন্দকে বলেছেন তাকে দীক্ষা দিতে। দীক্ষা দিতে বলেছেন? হ্যাঁ,
এবং তিনি দীক্ষা দিয়ে দিয়েছেন। দীক্ষা দিয়ে দিয়েছেন? কুমার প্রথমে বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু ওকে যখন অভিযোগ করা হলো কুমার কামাসক্ত, কুমার চুপ করে তথাগতের দিকে তাকিয়েছিলেন। ইত্যবসরে সুমনিরা তার চুল কেটে দিতে লাগলো। কুমার তখন তার নিজের চুলের কথা ভাবছিলেন নাকি তথাগতের উপদেশ শুনছিলেন তা বলতে পারবো না, কিন্তু চুল কাটাতেও শেষ অবধি বাধা দিলেন না, তথাগতের কথাতেও মন দিলেন না। এইভাবে কুমারের দীক্ষা হয়ে গেল? হ্যাঁ, দীক্ষা শেষে তথাগত তার নিজের ভিক্ষা পাত্রটি কুমারের হাতে দিতে চাইলেন। কুমার তা অস্বীকার করে চলে এলেন, এমনকি তথাগতকে প্রণাম না করে বিহার থেকে বেরিয়ে এলেন। ওরা বলছিল কুমারের চোখে তখন এক বিচিত্র ভাব কাজ করছিল। সোজা সামনে তাকিয়ে হাঁটছিলেন, যেন চারপাশের ওপর, এমনকি নিজের ওপর গভীর বিতৃষ্ণা নিয়ে। তারপর? সেটাই তো জানা যায়নি। কিছু লোক বলছিলেন তাকে নাকি ঘন জঙ্গলের দিকে যেতে দেখা গেছে। ঘন জঙ্গলের দিকে? কিন্তু ওর সঙ্গে তো অস্ত্রশস্ত্র ছিল না। সেই জন্যই তো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। নিরস্ত্র অবস্থায় জঙ্গলি পশুদের মাঝখানে কেন তিনি যাবেন সেটাই তো বুঝতে পারছি না। এখনো ফিরে এলেন না, তাই অমঙ্গল চিন্তা করো না। নিরস্ত্র অবস্থাতে জঙ্গলি পশুদের মাঝখানে কুমারের কোনো অনিষ্ট হবে না। একবার ভেবেছিলাম আর্য মৈত্রকেও সঙ্গে নিয়ে তাকে খুঁজতে যাই, কিন্তু কিন্তু কি? শুনলাম আর্য মৈত্র আজ দীক্ষা নিয়ে নিলেন। আর্য মৈত্রেয়? হ্যাঁ, তিনিও। এখন দেবীর যদি আদেশ পাই তো কিছু সেনাকে সঙ্গে নিয়ে। না 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 না, ওকে এইসব কিছু বলা যাবে না, উনি জানতে পারলে তো। কিন্তু না জানানো তো ক্ষতিকর হতে পারে। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। মনে বিশ্বাস হয় না কুমারের কোনো অনিষ্ট হতে পারে, কিন্তু ঘন জঙ্গলে রাত্রিকালে কিছুই অসম্ভব নয়। শোনো, তুমি বাইরে অপেক্ষা করো, আমি এখনই ওকে জাগিয়ে দিচ্ছি। দেবী, দেবী। ওকে জাগিও না, কুমার, ঘুমিয়ে থাকতে দাও। কুমার, আপনি? হ্যাঁ, আমি। তুমি যাও, ওকে ঘুমোতে দাও। কিন্তু আমি। তুমি যাও, আমার সঙ্গে একজন অভ্যাগত আছে। এসো ভিক্ষু। কুশাসন আনিয়ে দেব? না, তার প্রয়োজন নেই। এই আমার ঘর, ওই আমার কক্ষ, আর ওই আমার পত্নী। দেখছি ঘর সুন্দর, কক্ষ আরো সুন্দর। এইটুকুই? কক্ষের চেয়ে সুন্দর আর কিছু কি এখানে নেই চোখে পড়বার মতো? সম্ভবত দেখবার যে চোখ চাই তা তোমার নেই। ভিক্ষু তো, তাই দেখবেও না। এ কথা বলে যদি তুমি আনন্দ পাও তো আমি তোমায় বঞ্চিত করতে চাই না। এখন তোমার মন অত্যন্ত অশান্ত, মনে বাঘের সঙ্গে যুদ্ধ। জানি জানি জানি, তুমি ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে ছিলে, বিহার থেকে শুরু করে এখানে অবধি। মনে হয় তোমার মনে আশা ছিল আমি আর যেখানেই যাই নিজের ভবনে ফিরব না। ঘর দেখবার ইচ্ছাও তোমার এই কারণে হয়ে থাকবে যে তুমি ভেবেছিলে যে এখানে তোমাকে নিয়ে আসতে আমার সংকোচ হবে। কিন্তু দেখলে তো আমার মধ্যে কোনো সংকোচ নেই। বিহার থেকে সোজা এখানে আসিনি, সে আমার ইচ্ছা ছিল। বনে গিয়ে বাঘের সঙ্গে যুদ্ধ করেছি, সেও কোনো আকস্মিক ঘটনা ছিল না। আমার মনের আর এক ইচ্ছা ছিল,
নিঃসন্দেহে তোমার নিজের ইচ্ছা ছিল, কিন্তু তোমার যেমন ইচ্ছা হতে পারে এই অনুমান তথাগতের ছিল। উনি দেখেছিলেন তোমার মন অত্যন্ত অশান্ত, তুমি যা নও তাই করতে পারো, যেখানে খুশি যেতে পারো। আমি সর্বদা ছায়ার মতো তোমার সঙ্গে ছিলাম, কারণ তথাগতের আদেশ ছিল। তথাগতর আদেশ সম্পর্কে আমি আর শুনতে চাই না। তথাগতর আদেশে তুমি আমার চুল কেটে নিয়েছ। বড় ভাইয়ের সম্মানার্থে তখন আমি বিমূঢ়ের মতো হয়ে পড়েছিলাম, বলপূর্বক বিরোধিতা করতে পারি। আমার মনে আশা ছিল যে আমার চোখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারবেন যে অব্যবহিত দীক্ষা সম্পর্কে আমি কিছু ভাবছি, কিন্তু তিনি সব বুঝেও কিছু বুঝলেন না। তাই তার ভিক্ষা পাত্র তাকে ফেরত দিয়ে আমি তাকে তার উত্তর দিয়ে এসেছি। উত্তর দিয়ে আসনি, এখনো দিয়ে চলেছ। ভিক্ষাপাত্র হাতে না নেওয়াটা তোমার উত্তরের কেবল একটা অংশ ছিল। দ্বিতীয় অংশ হলো তোমার এখানে না এসে জঙ্গলে চলে যাওয়া আর বাঘের সঙ্গে যুদ্ধ করা। তৃতীয় অংশ হলো আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কোন অংশ কত অংশ গুনতে থাকো, কিন্তু তথাগত কথা নিশ্চয়ই জানেন যে তাকে আমি তার উত্তর দিয়ে এসেছি। উনি এর থেকেও বেশি জানেন নন্দ। উনি জানেন তোমার কোনো উত্তর ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ 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 না তোমার অন্তরের ব্যাকুলতা শান্ত হয়। আর তা শান্ত হবে তোমার কাছ থেকে দীক্ষা নিলে। না, দীক্ষা নিলে তা শান্ত হবে না। তাহলে তাহলে তা কি করে শান্ত হবে? এ প্রশ্ন তুমি আমাকে নয়, নিজেকে জিজ্ঞাসা করছো। আর নয় ভিক্ষু, আমাদের মধ্যেই কথার খেলা আমি তোমাকে আর চালাতে দেব না। স্বর্গ আর নরক, বৈরাগ্য আর বিবেক, শীল আর সংযম, আর্য সত্য আর অমৃত, আমি জানি বাণীর ছলে তুমি আমাকে কোন দিকে নিয়ে যেতে চাও, কিন্তু আমি তথাগতর সামনে বলেছি, এখন আবার বলছি, সে আমার পথ নয়, কখনোই নয়। নিঃসন্দেহে নয়, তোমার নিজের পথ তুমি খুঁজে বেড়াচ্ছ। এ হলো ব্যাকুলতার সত্যিকারের সূত্রপাত। থামো থামো ভিক্ষু থামো। তুমি ঘর দেখতে চেয়েছিলে, ঘর দেখে নিয়েছো। ওদিকে আমার কক্ষ, ওদিকে উদ্যান। আমি ঘর দেখতে এসেছিলাম, ঘর, কক্ষ আর উদ্যান নয়। কক্ষ, উদ্যান সব আছে তোমার, কিন্তু ঘর যেখানে তোমার আত্মার বিশ্রাম হবে তা নেই। আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমায় যেতে হবে। যাওয়ার আগে এই কামনা করি যে কখনো না কখনো যেন তোমার সেই আশ্রয় মেলে যা সত্যিই তোমার ঘর হয়। না ভিক্ষু, যাবার আগে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমাকে? যে মানুষটা তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারে সে আমি নই। তোমার সব প্রশ্নের উত্তর তুমি একজনের কাছেই পেতে পারো, তার নাম নন্দ। তাহলে যাও ভিক্ষু, আবার সে একই খেলা খেলবার জন্য আমি তোমাকে আটকাতে চাই না। আমাকে তো আটকে রাখার প্রশ্নই ওঠে না নন্দ। তুমি যাকে আটকে রেখেছ সে অন্য কোনো ব্যক্তি। কথাগুলোকে গোলমাল করে দিচ্ছ কেন ভিক্ষু? সে দ্বিতীয় ব্যক্তি কে? কে সে যাকে আমি আটকে রেখেছি? ভালোই হয়েছে তুমি দাঁড়ালে আবার সে একই কথা বলতে। তাকে তুমি চেনো না নন্দ? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। যদিও তোমার মুখের মৃদু হাসি বলে দিচ্ছে যে তুমি আশ্চর্য হওনি। আশ্চর্য হওয়াটা কেবলমাত্র একটা ব্যঙ্গ, উপহাস মাত্র।
না 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 না, আজ আমি মদিরা পান করবো না ভিক্ষু। তোমার হাস্যময় চোখ যেন আমাকে বলতে না পারে। স্মৃতিকে এত ভয় পাও কেন নন্দ? নিজের স্মৃতিকে কেন এই মদিরার বিস্তৃতিতে ডুবিয়ে দিতে চাও? যদিও যদি এর উত্তর আমি তোমাকে দিতে পারতাম, আমি বলতে পারতাম স্মৃতির হাত থেকে বাঁচবার জন্য তুমি যেমন সং সেজেছ, আমি তেমন সং সাজিনি। তাই ভালোই হয়েছে তুমি ঘুমিয়ে রয়েছ। জেগে থাকলে তোমার প্রশ্নের উত্তর আমি হয়তো দিতে পারতাম না। আমি তোমাকে বলেছিলাম যে তোমার তিলক শুকিয়ে যাবার আগে আমি ফিরে আসবো, কিন্তু আসতে পারি। তুমি যদি জানতে চাইতে কেন, তাহলে আমি কি উত্তর দিতাম? আমি কি তোমাকে কথা বলতাম যে তথাগতর কাছ থেকে উঠে আসবার পর কালকের সেই মৃগটিকে দেখবার ইচ্ছা আমার মনে এত প্রবল হয়েছিল যে সেখানে না গিয়ে থাকতে পারি? কি করে বলতাম যে মৃগর বদলে একটা ছিঁড়ে খাওয়া কঙ্কাল দেখে আমার কেমন মনে হলো? আর তারপর কেন সামনে থেকে এগিয়ে আসা ওই বাঘের সঙ্গে হঠাৎ লড়াই করতে গেলাম? জানতাম সেটা একটা আত্মবিনাশের প্রবৃত্তি, তবু সেই আত্মবিনাশকে কেন আমি আটকাতে পারলাম না? কেন জেনে শুনে ওই আত্মবিনাশকে আমন্ত্রণ জানালাম আর তারপর আত্মরক্ষার জন্য ওইভাবে লড়াই করতে গেলাম? দুজনেই আমরা ক্ষত বিক্ষত হয়েছি, পলায়নও দুজনে একইভাবে করেছি। কেন কেন আত্মবিনাশ আর আত্মরক্ষা এই দুয়ের মধ্যে কেন? কিভাবে আমি বেঁচে আছি? এইভাবে বেঁচে থেকে কি সুখ! আর এই বেঁচে থাকা, এই সুখের প্রত্যাশা কি আমাকে বেঁচে থাকতে বাধ্য করেছে? কিংবা এই কেবল মনের বিদ্রোহ, নিজের উপরে বিশ্বাসবিহীন একটা বিশ্বাস ছাপিয়ে দেবার জন্য? কিংবা এই জন্যই যে সেই সময় আমি এতটা ব্যক্তিত্বহীন হয়ে পড়েছিলাম যে ভিক্ষু আনন্দ কর্তরি তুলে আনলেও আমি চিৎকার করে বলে উঠতে পারিনি যে না, এ আমার বিশ্বাস নয়, আমি তোমার কিংবা অন্য কারোর বিশ্বাস গায়ে জড়িয়ে বাঁচতে চাই না, বাঁচতে পারবো না। এটা তো বুঝি যে বাঁচতে বাঁচতে জীবন ধীরে ধীরে ফুরিয়ে যায়। প্রতিটি উন্মেষের পরিণামে আছে একটা নিমেষ, আর সময়ের বিস্তারে উন্মেষ আর নিমেষ দুই অস্থায়ী। সুখ সুখ নয়, শ্যাওলার উপরে পিছিয়ে পড়া পায়ের একটা স্পন্দন মাত্র, বালির মধ্যে ডুবে যেতে থাকা জলবিন্দুর আকুলতা মাত্র। কিন্তু সেই স্পন্দন, সেই আকুলতা জীবনে বেঁচে থাকার অর্থ জীবনের সম্পূর্ণ পুরস্কার নয়। আকাশের কোথাও ঝুলন্ত নীল কালো বিন্দু অনন্য সিদ্ধান্তের সূচক, তা অধিক সত্য, অধিক স্থায়ী কেমন করে হয়? তিনি চুল কেটে নিলেন, তাতে কি ব্যক্তিরূপে আমি আরো সত্য হয়ে উঠলাম? যদি জিহ্বা কাটিয়ে নিতেন, হাত পা কাটিয়ে নিতেন, তাহলে কি আরো সত্য হতাম? কে বলতে পারে ভ্রান্তি আসলে কার, ও না আমার? তিনি বলেছেন আমি নই, তুমি নও। সব কিছু কারোর আঙুল দিয়ে আকাশের গায়ে আঁকা চিত্র, যা আঁকা হচ্ছে তা মুছে যাচ্ছে, তার থাকা না থাকা সমান। কিন্তু আমার জিজ্ঞাসা এই, থাকা আর না থাকায় যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে কেন আমার চুল কাটিয়ে দেওয়া হলো? কাটিয়ে দিলে কি এমন তফাৎ হলো? কিছুদিনের মধ্যে কি সে আবার জন্মাবে না? যদি আমার হৃদয় বদলে যেত, দৃষ্টি বদলে যেত, তাহলেই তফাৎ তৈরি হতো। আমার হৃদয়ে তোমার জন্য এখনো তেমনই অনুরাগ, চোখে তোমার রূপের তেমনই প্রতিচ্ছায়া। তোমার তিলক শুকিয়ে গেছে বলে আমি খুব দুঃখ পেয়েছি। আমি এই কবিতা ভিজিয়ে দিচ্ছি। আর কেউ নেই? বাইরের কোনো লোক? বাইরের কোনো লোক এই কক্ষে প্রবেশ করবে কি করে? কিন্তু আমার যেন মনে হলো একটা অদ্ভুত চেহারা আমার কপালের মধ্যে হাতটা ছোঁয়ালো, আর চোখ খুলতে আমার চোখের আড়ালে চলে গেল। কত কত অসঙ্গত, কত অসামাজিক চেহারাটা, আহত যোদ্ধার অথচ মাথাটা ভিক্ষুর মতো। কে জানি ঘুমোবার আগে মনটা ছটফট করছিল, তো তাই বোধহয় এরকম দেখেছি।
মন তো আপনার কাল থেকেই সুস্থ নয়। কালকের কথা আমি আর শুনতে চাই না অলকা। কালকে আজ পর্যন্ত যে ফিরে আসেনি তার কথাও নয়। চলে যাওয়া স্মৃতিগুলো যত তাড়াতাড়ি দূরে চলে যায় ততই ভালো। সে ছায়ায় আমি নিজেকে আর ফেরাতে চাই না। দেবী, আমি বলতে চাইছি, কি বলতে চাইছিস? আমি বলতে চাইছিলাম, কি কি হয়েছে তোর? তোর হাত কাঁপছে কেন? কি নিহারিকা, গৌরাঙ্গ গৌরাঙ্গ এরকম জড়ভরতের মতো দাঁড়িয়ে আছে কেন? কি হয়? কি তোর মুখ থেকে কথা শুনছে না কেন? কি হয়েছে নিহারিকা? বল আমাকে অলকা, কি হয়েছে? তার মানে আমি যেটা দেখেছিলাম সেটা ভুল ছিল না, সেটা সত্যি ছিল, সত্যি ছিল। দেবী, সত্যি ছিল। তুই যা এখান থেকে। আমি এখন না একা থাকতে চাই, তুই যা। গৌরাঙ্গ শোনো, কুমার ক্লান্ত, উনি হয়তো স্নান সেরে নিজে কক্ষ গিয়ে বিশ্রাম করতে চাইছেন। তুমি যাও, গিয়ে স্নান সামগ্রীর ব্যবস্থা করো। আর নিহারিকা, তুই নতুন বস্ত্র বার করে রাখ। দেবী, আপনিও কিছুক্ষণের জন্য অন্তঃপুরে যাবেন? আমি আপনার প্রসাধন সামগ্রী সেখানে নিয়ে যাচ্ছি। তোকে বললাম না তুই এখান থেকে যা? যাচ্ছি। আমি বলতে চাইছিলাম, কি বলতে চাইছিস তুই? যেটা না বলে তুই এখান থেকে যেতে পারছিস না। জানি আপনার মনের মধ্যে কেমন হচ্ছে, কিন্তু আপনি যদি নিজেকে না সামলান, ভাবুন তো কুমারের কেমন লাগবে। আর তাছাড়া তিনি যখন ফিরে এসেছেন। তিনি তো ফিরে আসেননি অলকা, তিনি ফিরে আসেননি। যে ফিরে এসেছে সে অন্য কেউ। তাহলে আমি অন্য কেউ? ভিক্ষ তো একই কথা বলছিল। এখন তুমিও সেই কথা বলছো। কিন্তু কি করে আমি অন্য কেউ হয়ে গেলাম? সে কি এই জন্য যে কেউ হঠকারিতা করে আমার চুল কেটে নিয়েছে? তোকে বললাম না এখান থেকে যেতে। আমি এখন একলা থাকতে চাই। আমার থেকে একলা তাই বলতে চাও না তুমি? আমি কি এই মুহূর্তে আপনার থেকে একলা নই? তোমার সত্যি মনে হয় তুমি আমার থেকে পুরোপুরি একলা? আপনার মনে হয় না? আমার কি মনে হয় তা তুমি কি করে বুঝবে? বলতে পারছেন না না? মানুষ কিভাবে আর একলা হতে পারে? তাহলে তুমি বলতে চাও যে? আমি কিছুই বলতে চাইছি না। কিন্তু আমি বলতে চাই, এখান থেকে যাবার পর কি কি ঘটেছে আমি সব তোমাকে বলতে চাই।
এর মধ্যে কি কি অনুভব করেছি আমি, কেমন কেমন মনের অবস্থা ছিল আমার, সেই সমস্ত কিছুর অনুমান তুমি আমার এই বাইরের চেহারা দেখে বুঝতে পারবে না। বাইরে আর ভেতরের চেহারায় তফাৎ আছে সেটা বুঝতে পারছি। তবু অনেক কিছু আছে যা তুমি বুঝতে পারো না। আমার শরীরে এই ক্ষত চিহ্নগুলো থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তথাগতর কাছ থেকে সোজা আমি এখানে আসিনি। এর মধ্যে বনে গিয়ে একটা বাঘের সঙ্গে লড়াই করেছি, সেখান থেকেও সোজা এখানে আসিনি। ভেবেছিলাম কিছু সময় একলা থাকবো, কারণ কোনো আভাস যেন আমার আশেপাশে না থাকে, কিন্তু আমার সেই ইচ্ছা পূর্ণ হয়নি। কেননা এক ব্যক্তি সারাক্ষণ ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে ছিল। কোনো মতে সেই ছায়া থেকে বাঁচতে পারলেও আর অনেক ছায়া আমাকে ঘিরে ছিল। সবচেয়ে কাছাকাছি যে ছায়াটা ছিল সে হলে তুমি। দেখো, আমি আজ তোমাকে এমন কিছু কথা বলতে চাই যে আমি আগে কখনো তোমাকে বলিনি। আমি ফিরে এসেছিলাম কারণ অন্যথায় আসতেন না, তাই তো? তা আমি জানি। না না, তুমি জানো না, কেবল বিশ্বাস করতে চাও যে জানো না। আমার যে বাস্তবিকতা আজ আমি তোমার সামনে তুলে ধরবো বলে ভেবে এসেছি, তার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। না জানিয়ে কোন বাস্তবিকতা, যার সম্বন্ধে আমি কিছুই জানি না? তোমার এই ভাব আমার ভালো লাগছে না সুন্দরী। তোমার আমাকে এমন কোনো কথা বলা উচিত নয় যার জন্য চিরকালের জন্য আমি দেখো, এই সময় আমার শব্দের উপরে কোনো বশ নেই। আমি বলতে চাইছি এক, মুখ থেকে বেরোচ্ছে আর এক। শব্দের জন্য কোনো তফাৎ হচ্ছে না। আপনার অর্থ আমার কাছে অস্পষ্ট নয়। জানি না কোন অর্থের কথা বলছো তুমি। জানতে পারি কি কিসের অর্থ তোমার কাছে অস্পষ্ট নয়? যে অর্থ লুকোবার জন্য আপনি মদিরা পাত্রে মদিরা ঢেলে চলেছেন, কিন্তু অর্থ ঢাকা পড়ছে না। তোমার যদি মনে হয় যে আমি কোনো অর্থকে ঢাকবার চেষ্টা করছি, তাহলে আমি কেবল এইটুকুই বলবো যে বলেই ফেলুন না। বাক্য সম্পূর্ণ করতে পারছেন না। না, ঠিকই বলেছ, আমার বলে ফেলাই উচিত, আর আমি গোপন করে রাখতে পারছি না। তুমি যখন সব জেনেই গেছো তখন আমি এখন জানি, সব সময়ই জানি। আমি জেনে আসছি যে আপনি আর 5টা সাধারণ মানুষের মতোই একটা সাধারণ মানুষ। সবাই যেমন অন্যের দ্বারা প্রভাবিত হয়, আপনিও তেমন অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন। তফাৎ এটুকুই, অন্যেরা একবার প্রভাবিত হতে পারেন আর আপনি বারবার প্রভাবিত হতে পারেন, যে কারোর দ্বারাই প্রভাবিত হতে পারেন। আশঙ্কা আমার তখনই ছিল যখন আমি আপনাকে এখান থেকে যেতে দিয়েছিলাম, কিন্তু কোথাও একটা বিশ্বাস ছিল যে আগের প্রভাব থেকে আপনি এত তাড়াতাড়ি মুক্ত হতে পারবেন না। ব্যাস এইটুকু, এই জেনেছ তুমি। আমি ভেবেছিলাম যে তুমি সত্যটা বুঝে গেছো। খুব গভীর কিছু কি আপনার সত্যিটা? না, যতটা ভাবেন ততটা হয়তো নয়। যা জানি তার থেকে বেশি কিছু জানবার নেই। আছে 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 আছে, কিছুটা হলেও আছে। আর আজ যখন তুমি সব সত্যি জানবার কথা বলছো, তখন এটা জেনে নাও, আমি এখন এই সময়ে এখানে কেন আছি, কাল আমি এখানে কেন ছিলাম, সারা বছর আমি এখানে কেন থাকি। কোনো কিছুর প্রভাবে নয়, আমার অন্তরের তাগিদের প্রয়োজনে। কাল আর আজ আমি যে বাইরে ছিলাম, সেও আমার অন্য এক আন্তরিক প্রয়োজনের কারণে। আমি অনেক কাল থেকে জানি যে আমি এখানে কেবল বেঁচে থাকার জন্য থাকি না, আবার এখান থেকে সরে গিয়েও আমি বাঁচি না। আমি কোথায়, কতটা, কোন বিন্দুর ওপরে বাঁচি, তার উত্তর আমি নিজেও ভালো করে জানি না। আমি জানি তোমার এই কথাগুলো ভালো লাগবে না,
সহ্য করতে পারবে না, কেননা তুমি মনে করো তুমি হচ্ছ সেই কেন্দ্র যার চারপাশে আমি নক্ষত্রের মতো ঘুরছি। কিন্তু আমার নিজেকে একটা খসে পড়া নক্ষত্র বলে মনে হয়, যার কোনো বৃত্ত নেই, ঘূর্ণন বলে কিছু নেই। আমি যেখানে যাই দেখি যে দিশা আগে থেকে তার কেন্দ্রে ঝলকাচ্ছে, আর আমি তার থেকে দূরে পড়ে আছি। তার কাছে ছিলাম, আমার মন তোমার জন্য ব্যাকুল হচ্ছিল। এখন তোমার কাছে আছি, মন অন্য কোথাও যাবার জন্য ব্যাকুল হচ্ছে। সব জায়গায় আমার নিজেকে অসম্পূর্ণ বলে মনে হয়। আমি জানি তুমি বা অন্য কেউ আমার এই সমস্ত কথাকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু এভাবেই হোক কিংবা ওভাবেই, আমি তো এইভাবে নিজেকে খুঁড়ে খুঁড়ে বাঁচতে পারবো না। আমি যেখানে থাকি আর আমার আমি, এ দুয়ের কোনো একটা সত্য নয়, যেমনটা তোমরা বিশ্বাস করতে ভালোবাসো। ব্যাস, আর কিছু নেই আপনার বলবার মতন? না, আর কিছু নেই আমার বলবার মতো। আমি জানি আমি যা বলছি তা তুমি ভালো করেই বোঝো। তা তো বুঝি। এর অর্থ হলো এই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার অর্থ এলো এই যে আমি কিছু নয়, আমার অন্তর্দ্বন্দ্ব কিছু নয়। আর কত কত বিন্দুতে খোঁজেন আপনি নিজেকে? আরো কিছু শব্দ খুঁজুন, শব্দ। এরপরেও কোথায় থেকে যায় আপনার বিন্দু? কোথায় সরে যায় আপনার শব্দ? এরপরেও কেন সেই আপনি এক থেকে যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। চুল কাটিয়ে দিয়ে তিনি আমাকে ভীষণ নিঃসঙ্গ করে দিয়েছেন। যে সামর্থ্য আর বিশ্বাসকে ভর করে আমি বেঁচেছিলাম, তারই সামনে আমাকে অসহায় অসমর্থ করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। মনে হচ্ছে আমি সেই চৌমাথায় দাঁড়িয়ে থাকা একজন নগ্ন মানুষ, যাকে চারিদিক থেকে গ্রাস করতে চাওয়া হচ্ছে, নিজেকে আবৃত করার মতো যারা আর কিচ্ছু নেই। কিন্তু আমি তো এরকম অসহায়ের মতন বাঁচতে পারবো না। তখন প্রশ্ন তিনি করেছিলেন, এখন আমাকে গিয়ে তাকে অনেক প্রশ্ন করতে হবে। বাঘের সঙ্গে যুদ্ধ করেও মনে শান্তি পাইনি, আরো অনেক অনেক যুদ্ধ করতে হবে এমন কারোর সঙ্গে যার যুদ্ধ করবার মতন বাহুবল নেই। মনে মৃত্যু ভয় আছে, যে কোনো ধরনের মৃত্যু ভয়, কিন্তু তার সঙ্গে এক অদ্ভুত আকর্ষণ যুক্ত করে দেওয়া হয়েছে। অস্তিত্ব আর অস্তিত্বের মাঝখানে আমাকে একটা প্রশ্ন চিহ্নের মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কেন কেন? এই উত্তর আমাকে তার থেকে জানতে হবে আজ, এখনই এখনই। কুমার, স্নানের জন্য জল দিয়েছি, বদল করার জন্য বস্ত্রও রেখেছি। এখন নয় গৌরাঙ্গ, বস্ত্র বদলাবার সময় এখনো আসেনি। কিন্তু কুমার, তুমি এসো, তোমাকে এখন কাজ করতে হবে। এসো আমার সঙ্গে। কুমার, 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 কুমার বোধহয় নিজ কক্ষে ফিরে গেছেন। ওদিকে ওই শূন্য কমল দেখি, এদিকে কক্ষে শূন্যতা। মনে হচ্ছে নিজের ঘর আর ঘর নেই।
নিহারিকাকে বলে দিই কুমারী স্নান হয়ে গেলে। কুমার স্নান করবেন না। তিনি আমাকে বললেন যে কি বললেন তিনি? তিনি আর তিনি তো তিনি কখন বাইরে গেলেন? তিনি এখনই বাইরে গেলেন। যাওয়ার আগে আমাকে বললেন যে কি বললেন তিনি? আর তিনি এখন বাইরে গেলেন কেন? এত রাত্রে তার বাইরে যাওয়ার কারণ কি? কারণ তিনি আমাকে বলেননি, শুধু এইটুকু বললেন যে কি বলেছেন তিনি? তুমি তাড়াতাড়ি বলছো না কেন? তিনি আমাকে বললেন তিনি তার চুলের খোঁজে যাচ্ছেন। গিয়ে তথাগতকে প্রশ্ন করতে চান তার চুল নিয়ে তিনি কি করেছেন। যদি কিছু না করে থাকেন তো তার চুল কি তাকে ফিরিয়ে দেওয়া যায় না? সেই চুল তার পত্নীর খুব প্রয়োজন। এই কথা বললেন তিনি? এ কথাই বুঝলেন তিনি? এটুকুই বুঝতে পারে সব লোক, এটুকুই ওদের বুদ্ধিতে ধরা পড়ে। কেউ বুঝতে পারে না। পাথর, আমি জলের মধ্যে পাথর ছুঁড়িনি। যে পাথর ফেলেছে সেও সেই ছায়া। এই অন্ধকারটা আমি আর গায়ে পড়ে থাকতে পারছি না। আমাকে এক টুকরো আলো এনে দাও, এক টুকরো আলো। এর থেকে বেশি এরা বোঝে না, বুঝতে পারে না। এক টুকরো আলো। এক টুকরো আলো। আলো।